আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম অবিস্মরণীয়। লিখেছেন শঙ্কর দাশগুপ্ত। অতীতের সব ঘটনা কি মনে থাকে সবার? চেষ্টা করলে হয়তো কিছু ঘটনার কথা মনে এসে যায়, আবার অনেক কথা চেষ্টা না করেও অনেক দিন পরে মনে আসে। কিছু স্মৃতি সারা জীবন মানুষকে উদ্বেলিত করে রাখে। আজ 16ই ডিসেম্বর। ৭১-এর 25শে মার্চ পাক হানাদার বাহিনী যখন নিরীহ অপ্রস্তুত বাঙালির ওপর নখ দাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছিল, তখনই বোধহয় 16ই ডিসেম্বরের মুখবন্ধ রচনা হয়ে গিয়েছিল। পাক প্রশাসকরা বোধহয় বাঙালিদের চিনতে পারেনি। তারা বুঝতে পারেনি ভারতের মতো গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের এত বড় অপমান বেশিদিন সইবে না। তাই মানবতার অসম্মানকারী দস্যুদের উচিত শিক্ষা দিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভারত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে সে চুপ করে বসে নেই, গণতন্ত্র তাকে বাঁচাতেই হবে। বসে থাকলাম না আমরাও, অর্থাৎ আকাশবাণীর কর্মীরা, বিশেষত সংবাদ সেবা বিভাগের কর্মীরা। শুরু হয়েছিল সেই 25শে মার্চ থেকেই। সংবাদ বিভাগের কর্মী হিসেবে একটি বিশেষ দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হল আকাশবাণী কলকাতায়। 31শে মার্চ সিমলা থেকে কলকাতায় এসে দেখলাম আমাদের সংবাদ বিভাগের তৎপরতা। প্রয়াত দীপেশ ভৌমিক তখন কলকাতা কেন্দ্রে বার্তা সম্পাদক। যত দিন যায় উত্তেজনা আর কর্মতৎপরতা তত বাড়তে থাকে। পাক হানাদাররা তাদের নৃশংস হত্যালীলা যত বাড়াতে থাকে, আকাশবাণী কলকাতার বার্তা বিভাগের প্রচার ততই জোরালো হয় মুক্তি বাহিনীর সাফল্য তুলে ধরতে। ইতোমধ্যে দিল্লি থেকে বরিষ্ঠ সংবাদদাতারা আসতে শুরু করেছেন। দেশের অন্যান্য রাজ্য থেকে তো বটেই, বিদেশের সংবাদদাতারাও এই কলকাতাতেই ঘাঁটি গাড়তে থাকলেন। আকাশবাণী কলকাতার স্টুডিও তাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছিল আন্তর্জাতিক রীতি মেনে। চারিদিকে একটা থমথমে ভাব। সাধারণ মানুষ শুনছেন আকাশবাণী কলকাতার সংবাদ বুলেটিন, সমীক্ষা এবং সংবাদ পরিক্রমা। মুক্তিযুদ্ধ নিয়ে প্রণবেশ সেনের লেখা সংবাদ পরিক্রমা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছড়িয়ে পড়ছে ইথার তরঙ্গে। তখন আকাশবাণী কলকাতা সংবাদ, প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং সব বিভাগ মিলে একটাই পরিবার। সকলের একই লক্ষ্য, পাক বাহিনীর পিছু হটা আর ভারতীয় সেনাদের সাহায্যে মুক্তি বাহিনীর সাফল্য আর অগ্রগতির খবর বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। সমীক্ষা এবং পরিক্রমার পাশাপাশি উপেন তরফদারের কালোজয়ী অনুষ্ঠান সংবাদ বিচিত্রা যেন সংগ্রামের প্রতিটি মুহূর্তের জীবন্ত দলিল। আর আমি সেতুবন্ধনে কাঠবেড়ালির ভূমিকায় আকাশবাণী ভবনের 5 তলায় বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব মতামত বেতার মাধ্যমে শুনছি আর লিখছি। প্রতিদিন ওপার বাংলা থেকে নানান সূত্রে খবর আসছে। পাকিস্তান বেতারের প্রচার শুনে রাগে, ক্ষোভে, ঘৃণায় উত্তেজিত হচ্ছি। সবাই একসঙ্গে বসে শুনতে শুনতে রাগে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে কেউ কেউ। তবু প্রত্যেকে নিজের নিজের কাজ করে যাচ্ছি বাংলাদেশের মুক্তিপাগল মানুষগুলোর কথা ভেবে। গোটা আকাশবাণী ভবন জুড়ে তখন তীব্র উত্তেজনা, শিহরণ। কি হয় কি হয়। আকাশবাণী ভবনই তখন আমাদের বাড়িঘর। অফিসের ক্যান্টিনে খাওয়া আর 8 নম্বর স্টুডিও অথবা করিডরে খাটিয়া পেতে শোয়া। শুতে শুতে মধ্যরাত, আবার ভোর 4টেই উঠে সকাল 6:20 বুলেটিনের প্রস্তুতি। যুদ্ধের সর্বশেষ সংবাদের একটি মুহূর্তও যেন মিস না হয়। মুহুর্মুহু খবর আসছে মুক্তিবাহিনী আর ভারতীয় সেনার যৌথ আক্রমণে পাক বাহিনীর পরাজয়ের। যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা পরপর মুক্ত হচ্ছে মিত্রবাহিনীর হাত ধরে। তারা এগিয়ে চলেছে রাজধানী ঢাকার দিকে। ঢাকার পতন তখন শুধু সময়ের অপেক্ষা। রাজধানীর চারপাশ ঘিরে ফেলেছে মিত্রবাহিনী। তীব্র উত্তেজনা আর এক বুক আশা নিয়ে ব্যাকুল প্রতীক্ষা, কখন আসবে সেই ব্রাহ্ম মুহূর্ত, ঢাকার পতনের সংবাদ। মাত্র 13 দিনের যুদ্ধ শেষে এলো 16ই ডিসেম্বর। নিউজ রুমে সকলের রুদ্ধশ্বাস অপেক্ষা শেষ হল। সে যে কি অনুভূতি! আজও যেন সেদিনের সেই সময়ের হৃদস্পন্দন শুনতে পাই। ঢাকার ঐতিহাসিক রমনা ময়দানে পাক সেনার ভারতীয় সেনাবাহিনীর কাছে অসহায় আত্মসমর্পণ। অভিভূত, গর্বিত সবাই, প্রতিটি ভারতবাসী, বিশ্বব্যাপী প্রতিটি বাংলাভাষী। দিনটা ছিল 16ই ডিসেম্বর। আজকের মতোই, কিন্তু অনেক আলাদা, অনেক গর্বের, কারণ সেদিন ছিল বিজয় দিবস। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর দাশগুপ্ত।